আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্রের উদ্বেগ। মব সন্ত্রাসে সংস্কৃতি ধ্বংসের মাধ্যমে দেশকে অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে, ছায়ানটের প্রতিবাদ সমাবেশ। সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসির, মাঠ প্রশাসন এবং পুলিশের সাথে মতবিনিময়। জমিয়তে ওলামায়ে দলকে 4টি আসন ছাড়ল বিএনপি, ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। 9 দিনের ব্যবধানে মঙ্গলবার সকালে দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন ভারতের দূত প্রণয় বর্মা। নয়াদিল্লি ও শিলিগুড়ির সাম্প্রতিক ঘটনা তুলে ধরে কূটনীতিকদের ও স্থাপনার নিরাপত্তা চেয়েছে ঢাকা। এদিকে বিকালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে মঙ্গলবার আবারও তলব করা হয় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে। দিনের প্রথম কর্মঘণ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন প্রণয় কুমার ভার্মা এবং ডেপুটি হাইকমিশনার পবন বাঁধে। ভারত জুড়ে বিক্ষোভের নামে বাংলাদেশ হাইকমিশন সহ কূটনৈতিক মিশনগুলোর সামনে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে এমন বার্তা দিয়ে তাদের কড়া প্রতিবাদ ও উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে একটা শব্দ আমরা ব্যবহার করেছি, প্রি মেডিটেটেড। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। ভারতের কাছে দেশটির বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশাও করে ঢাকা। ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। ভিসা আপনারা জানেন, অলরেডি বিভিন্ন মিডিয়াতেও নিউজ হয়েছে। আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। এদিকে এই তলবের দিনেও ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো ভারতীয়। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের ব্যানারে বিক্ষোভকারীরা পুলিশের প্রথম নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের কয়েকশো মিটার দূরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পর মব সন্ত্রাসে আক্রান্ত হয়েছিল পুরো দেশ। সম্প্রতি আবার মবের শিকার হয়েছে গণমাধ্যম, সংস্কৃতি অঙ্গন, সংখ্যালঘু এবং মুক্তচিন্তার মানুষ। মঙ্গলবার এই মবের বিরুদ্ধে প্রতিবাদ জানায় শিল্পী সমাজ। তারা বলেন, সংস্কৃতি ধ্বংসের মধ্য দিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর গণমাধ্যম সহ দেশের সংস্কৃতি অঙ্গনে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করে দেওয়ার এই ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে সংহতি সমাবেশ ও মানববন্ধন করেন শিল্পীরা। ছায়ানট ভবনে সহিংস আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশের আয়োজন করে ছায়ানট। মঙ্গলবার বিকেলে ছায়ানট ভবনের সামনে বিদ্যায়তনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই সংহতি সমাবেশে অংশ নেন। এ সময় ছায়ানটের সভাপতি বলেন, এই ধরনের হামলার মাধ্যমে একটি মহল আবহমান বাংলা সংস্কৃতি চর্চা থেকে নিবৃত্ত করতে চাইছে। এগুলো বাঙালি জাতিসত্তার ওপর আঘাত। এমন পরিস্থিতিতে আমাদের নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মজ্ঞ গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে তুলবে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। রাজধানীর সোবহানবাগে মব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। বিভিন্ন পোস্টার হাতে তারা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলতে চাই, আপনারা যদি এরকম নীরব সমর্থকের ভূমিকা পালন করেন, আমরা আরো বড় প্রতিবাদের মধ্যে যাব, কিন্তু সেটা আমরা চাই না। আমরা চাই আপনারা দায়িত্ব নিয়ে
জনগণ যেই দায়িত্ব আপনাদেরকে দিচ্ছে এই দায়িত্ব পরিষ্কারভাবে যথাযথভাবে পালন করবেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে কাজ করবেন। জনতায় আস্থা, মপতন্ত্রে অনাস্থা এই স্লোগানে বিক্ষোভকারীরা গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা জানান, এই ধরনের হামলা শুধু গণমাধ্যম নয়, দেশের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। একই দাবিতে মানববন্ধন করে সাতক্ষীরা, উদীচী সহ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহরের পোস্ট অফিস মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা এইসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে শাস্তির দাবি জানান। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শরীফ ওসমান হাদী হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রাজধানীর শাহবাগের শহীদি শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে এই ঘোষণা দেয়া হয়। দাবি আদায়ে আগামীকাল ও পরশু ওসমান হাদীর বাণী, দেয়াল লিখন ও গ্রাফিতি করবে ইনকিলাব মঞ্চ। যেই শপথ আপনাদের সবাইকে নিয়ে পাঠ করতে চাই। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে শহীদি শপথের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। লক্ষ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত করা। আপনাদের মাধ্যমে শহীদি শপথে অংশ নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও শহীদ ওসমান হাদীর পরিবারের সদস্যরা। নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদীকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দিব না। পরে শপথ বাক্য পাঠ করান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শহীদ ওসমান হাদীর হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আগামী 2 দিন শরীফ ওসমান হাদীর বাণীর দেয়াল লিখন এবং গ্রাফিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান ইনকিলাব মঞ্চ। আপনারা দেয়াল লিখনের মধ্য দিয়ে, গ্রাফিতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন। আগামী 25 ডিসেম্বরের পর ইনকিলাব মঞ্চ লাগাতার কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রিটার্নিং কর্মকর্তা সহ মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশনে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসিএসপিদের সাথে মতবিনিময় করেন সিইসি। এতে 4 কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রতিনিধি, আইজিপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 226 জন কর্মকর্তা অংশ নেন। বক্তব্যে মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যে কোনো অপকর্ম মোকাবেলায় তাদের সক্ষমতা ও প্রস্তুতি আছে। তবে অস্ত্র উদ্ধারে কেউ কেউ অসহায়ত্ব প্রকাশ করেন। অস্ত্র উদ্ধার সম্পর্কে আমরা নিজেদের সাথে বিব্রত, বিচলিত, লজ্জিত। কিছু কিছু নাগরিককে আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার করি তাদের অপকর্মের জন্য, পূর্ববর্তী সময় অপকর্মের জন্য, কিন্তু তাদেরকে বিভিন্ন দল নিজেদের কাছে ফেরানোর কিছু চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা না অপচেষ্টা। আমরা যখন তাদেরকে ধরতে যাই তখন নানান রকমের তদবির, দিনের বেলা বক্তৃতা আছে, রাতের বেলা কিন্তু তদবির। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে
নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। ভাঙচুর বা মব দেখতে চান না উল্লেখ করে নির্বাচন কমিশনাররা জানান, ভোট কেন্দ্রগুলোতে নাশকতার চেষ্টা হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্ত্রাসী যদি এলাকা থাকে তাহলে আপনারা এলাকা ছাড়া থাকবেন, ওদেরকে দৌড়ের উপর রাখতে হবে, তা নাহলে আপনাদেরকে ওরা দৌড়ের উপর রাখবে। সমন্বয়হীনতার সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। আইনের শাসন নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। বলেন, দেশের ক্রান্তি লগ্নে পাওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া যাবে না। আমার বুকের জোর বেড়েছে আপনাদের কথাবার্তা শুনে, এবং আমি আপনারা আমাকে আশ্বস্ত করেছেন, আমি আশ্বস্ত হয়ে ফিরে যাচ্ছি। কোনো রকমের কোনো বায়াস হয়ে কাজ করবেন না ইনশাল্লাহ। তিনি জানান, ২৬ ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন করতে চায় ইসি। এখানে করতে হচ্ছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এগুলো হলো সিলেট 5, নীলফামারী 1, ব্রাহ্মণবাড়িয়া 2 ও নারায়ণগঞ্জ 4 আসন। মঙ্গলবার দলটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে দলটিকে 4টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব। জানান, কোন কোন আসন দেওয়া হয়েছে। নীলফামারী 1, ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4, ফতুল্লা, মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5, জকিগঞ্জ কানাইঘাট, মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। তিনি জানান, জমিয়তে ওলামায়ে ইসলাম তাদের দলীয় মার্কা খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। একটি মহল গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে, একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল। একটা নির্বাচনের দিকে যাচ্ছে এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে, আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সবাই করছি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। এর মধ্যে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন রয়েছে। এই আসন থেকেই নির্বাচন করতে চেয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। বিএনপির এই ঘোষণার পর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। বিএনপির আরও 2 নেতা এই আসনেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। র্যাবের টিএফআই সেলে 14 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 14 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয়। 2016 থেকে 2024 সাল পর্যন্ত র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় 14 জন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা দায়ের করে প্রসিকিউশন।
মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক ও বর্তমান 14 জন সামরিক কর্মকর্তাকে। শুনানিতে প্রসিকিউশন টিএফআই সেলের নিরপরাধ মানুষকে বন্দী ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। পরে ট্রাইব্যুনাল 1 মামলাটির অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয়। 2016 সাল থেকে 2024 সাল সময়কালে 14 জন ভিকটিমের জন্য 17 জন আসামির বিরুদ্ধে মোট 4টি অভিযোগ গঠন করা হয়েছে এবং এই 4টি অভিযোগ গঠন করার পর মাননীয় আদালত আসামিদেরকে প্রশ্ন করেছেন তারা গিলটি প্লি করেন কিনা নাকি নট গিলটি। তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী 21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। আসামিদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করে 21 জানুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে। সবাইকে জিজ্ঞেস করেছেন এবং পরে শুনিয়েছেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ কি, তারপরে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। সো ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো। আমার বিশ্বাস সব মিলিয়ে তিনি 4 সপ্তাহ সময় দিয়েছেন। সো ইফ থিংস গো বাই ল এন্ড আই এম কনফিডেন্ট এই 7 জন আর্মি অফিসার যাদেরকে আমি রিপ্রেজেন্ট করি দে উইল বি অনারেবলি অ্যাকুইটেড। এদিকে শতাধিক গুম ও বহির্ভূত হত্যা সহ 3 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে 4 জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলারচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে হাতিয়ার সুখচর ইউনিয়নের 7 ও 8 নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলারচর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরও 8 থেকে 10 জন। নিহতদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন, তিনি সুখচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে চরের জমি দখলকে কেন্দ্র করে শামসু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। দুই পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হলে হতাহতের সংখ্যা বাড়ে। ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার দীপু চন্দ্র দাসের বাড়ি পরিদর্শন করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা। মঙ্গলবার দুপুরে নাগরিক কোয়ালিশনের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের নেতৃত্বে 18 জনের একটি দল দীপুর পরিবারের সাথে সাক্ষাৎ করে। পরিদর্শন শেষে শহীদুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যেই প্রত্যাশা ছিল তা পূরণ হচ্ছে না। বিভিন্ন মবের ঘটনায় রাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা দৃশ্যমান। দ্রুত এসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। এ সময় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই ঘটনার যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে কাজী ফার্মসের 29তম পরিবেশক সম্মেলন। এতে ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, আইসক্রিম ও ডিম সহ বিভিন্ন পণ্যের এজেন্ট ও সেলস টিমের 1600-র বেশি সদস্য স্ত্রী সন্তান সহ অংশ নেন। অনুষ্ঠানে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, আইসক্রিম ও ডিম সহ বিভিন্ন পণ্যের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কাজী ফার্মস। প্রতিষ্ঠানটির সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পরিবেশকরা। এদের নিয়ে মঙ্গলবার সমুদ্র শহর কক্সবাজারে আয়োজন করা হয় পরিবেশক সম্মেলন। 29তম এই সম্মেলনে 1600-রও বেশি পরিবেশক পরিবারের সদস্য সহ অংশগ্রহণ করেন। কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার বাইজার রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার সাজেদুল করিম সরকার ও বিভাগীয় পরিচালক আতিয়ার রহমান। এটা এই মাসের 27 তারিখে দোকানের উদ্বোধন হবে, কিন্তু আগামী 5 বছরে 4000 দোকান করার প্ল্যান আমাদের সারা বাংলাদেশে। আপনাদের উৎপাদিত জিনিসটা থাকবে, সেটারই অগ্রাধিকার থাকবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক জানান, সরকার উদ্যোক্তাদের সাথে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা সরকারের এটুকু আশ্বাস দিতে চাই যে সরকার কিন্তু চায় ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করা।
কারণ এই যে অবদান আজকে যে এত 6,68,00,000 প্রতিদিন উৎপাদন এটি কিন্তু চাষি কেন্দ্র থাকে। এই অবস্থাটাকে ধরে রাখতে হবে এবং সামনে আরো ইমপ্রুভ করতে হবে। দেশ হিসেবে যদি আমরা সামনে দিকে এগিয়ে যেতে চাই, ইন্ডাস্ট্রি কোনোভাবে সম্ভব না। সুতরাং সরকার ইন্ডাস্ট্রির সাথে আছে, ক্ষুদ্র খামারের সাথে আছে, মধ্য খামারের সাথে আছে, আপনারা যারা আজকে পরিবেশের সাথে তাদের সাথে আছে। দিনব্যাপী সম্মেলনে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার ও ডিম সহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে অন্তত 803 জন অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে একদিনে এত সংখ্যক মানুষের প্রবেশ রেকর্ড বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 20 ডিসেম্বর 13টি ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেয় 803 জন। পরে বর্ডার ফোর্স এবং RNLI নৌকাগুলোকে তীরে নিয়ে যায়। পরবর্তীতে এক বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এবছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে প্রায় 41,500 অভিবাসী, যা আগের বছরের তুলনায় প্রায় 5,000 বেশি। এরই মধ্যে প্রায় 50,000 আশ্রয় প্রার্থীকে ফ্রান্সে সরিয়ে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছেড়ে দেওয়া মাদুরোর জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছেন তিনি। ফ্লোরিডায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ উপদেষ্টাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইঙ্গিত দেন, গত 4 মাস ধরে ভেনেজুয়েলার বিরুদ্ধে চলা অভিযান আরও জোরদার হতে পারে। ট্রাম্প আরও জানান, এরই মধ্যে ভেনেজুয়েলার প্রায় 40 লাখ ব্যারেল তেল জব্দ করা হয়েছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র যেভাবে আরেক দেশের জাহাজ জব্দ করছে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ভেনেজুয়েলার উপকূলে চীনগামী একটি তেল ট্যাঙ্কারকে বাধা দেওয়ার পর বেইজিং এমন প্রতিক্রিয়া জানায়। খেলার খবর। ফেডারেশন কাপ ফুটবলে গোলশূন্য ড্র হয়েছে মোহামেডান স্পোর্টিং ও বসুন্ধরা কিংসের ম্যাচ। তাতে বি গ্রুপে 3 ম্যাচে 2টি ড্র আর 1 জয় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে মোহামেডান। আর সমান 1টি করে ড্র আর পরাজয়ে টেবিলে 4 নম্বরে নেমে গেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দু দলই গোলের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটা কঠিন হয়ে গেল দুবারের ফেড কাপ জয়ী কিংসের। দীর্ঘ 8 বছর পর বিপিএল এর প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে। শুক্রবার প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ রাজশাহী। দ্বাদশ আসর উদ্বোধনের সুযোগকে স্মরণীয় করে রাখার প্রস্তুতি চলছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ বিপিএল এর দ্বাদশ আসর বসছে শুক্রবার। 6টি দল মাঠের লড়াইয়ে শামিল হবে চায়ের শহর সিলেটে। সুরমা নদীর পারে দলগুলো মাঠের প্রস্তুতি শুরু করেছে জোরে সোরে। দীর্ঘ বিরতির পর বিপিএল উদ্বোধনী আয়োজনে দায়িত্ব পাওয়া সিলেটের জন্য বড় প্রাপ্তি। গ্যালারি ভেদে টিকিটের দাম 200 টাকা থেকে 2000 টাকা। অনলাইনে টিকিট বিক্রি নিয়ে আছে ভক্তদের অভিযোগ। দর্শকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি, তবে সেক্ষেত্রে টিকিট নিয়ে কিছু ঝামেলা পোহাতে হয়। সিলেটের মানুষের স্পোর্টসের যে ক্রেজ সেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি মনে করবো যে আলাদা। খেলাধুলার প্রতি আমাদের সবসময় আগ্রহ, বিপিএল এর প্রতি আরেকটু বেশি থাকে, স্টেডিয়ামের খেলা জায়গার প্রতি আরেকটু বেশি থাকে। প্রথম ম্যাচে 26 ডিসেম্বর স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। লাক্কাতুরা স্বল্প পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের মাঠ প্রস্তুত আছে, রিসেন্টলি এনসিএল হয়ে গিয়েছে, মাঠ প্রস্তুত আছে এবং উইকেটগুলো খুব ভালো অবস্থায় আছে। আশা করছি এখানে প্রচুর রান হবে, দর্শকরা যেটা চান, এবং ছোটখাটো কিছু মেইনটেনেন্সের কাজ চলমান আছে, এগুলো আসলে শেষ হয়ে যাবে। বিপিএল কে নতুন করে আমেজ পূর্ণ করতে উদ্যোগ নিয়েছে বিসিবি। গুরুত্ব দেওয়া হয়েছে শৃঙ্খলা, স্বচ্ছতা ও পেশাদারি ব্যবস্থাপনায়। বিগত দিনগুলোতে যে সমস্ত এক্সপিরিয়েন্স হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এইবার যেন আরেকটু বেটার হয়, কিছু জায়গায় যেন আমরা ডেভেলপমেন্ট করতে পারি। প্রত্যেকটা বাহিনীর থেকেই একটু এনহান্স সিকিউরিটি, একটা হইল সিকিউরিটি সিস্টেম রিলেটেড জিনিসগুলো থাকবে এনহান্সড, আরেকটা একই সাথে নাম্বারস, কোয়ান্টিটি বা রিসোর্সেসও বেশি থাকবে। এটা প্রত্যেকটা সেগমেন্ট থেকেই থাকবে। আমরা কিছু কিছু জায়গায়, যেমন গতবার ভলান্টিয়ার দিয়ে যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম গতবার বা তার আগের বার করতে, এইবার সেইখানে বিএনসিসির লোক বেশি থাকবে। বড় তারকাদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে মাঠে ফিরবে বিপিএল, এমন আশা করছেন ক্রিকেট প্রেমীরা।
মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, ভারতীয় হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্রের উদ্বেগ। মব সন্ত্রাসে সংস্কৃতি ধ্বংসের মাধ্যমে দেশকে অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে, ছায়ানটের প্রতিবাদ সমাবেশ। সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসির, মাঠ প্রশাসন এবং পুলিশের সাথে মতবিনিময়। জমিয়তে ওলামায়ে দলকে 4টি আসন ছাড়ল বিএনপি, ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।